মৃতের ঘুম ভাঙিও না, নয়তো তার ক্রোধে ধ্বংস নেমে আসবে জীবিতের এই জগতে। ঠিক এই লেখাটাই পাওয়া গেছে প্রাচীন মিশর থেকে প্রাপ্ত অসংখ্য প্যাপিরাসে। প্রাচীন মিশরীয়রা পরকালে বিশ্বাস রাখত, আর তাই মৃতদেহের সাথে দিয়ে দেয়া হতো তার ব্যক্তিগত ব্যবহার্য সকল জিনিসপত্র এবং অবশ্যই বিপুল পরিমাণের ধনসম্পদ। এ সকল জিনিসপত্র লুটেরাদের কাছ থেকে সিকিউর করে রাখতে, তাদের ভয় দেখাতে এবং মৃত ব্যক্তি যেন নির্বিঘ্নে তার পারলৌকিক যাত্রা সম্পন্ন করতে পারে, এই সকল নানাবিধ কারণেই মূলত এই অভিশাপ সম্বন্ধীয় কথাবার্তা লেখা হতো, যা কিনা এই একবিংশ শতাব্দীতে এসে আপাত দৃষ্টিতে কুসংস্কার ব্যতীত আর কিছুই মনে হয় না। তবে ইতিহাসের পাতায় এমন কিছু ঘটনার উল্লেখ পাওয়া যায় যেগুলো আপনার আমার এই বৈজ্ঞানিক বিশ্লেষণধর্মী মনের গোড়ায় এসে সজোরে কুঠারাঘাত করবে। আজ আমরা ঠিক তেমনই কিছু ঘটনার কথা জানতে চলেছি। আজ জানার চেষ্টা করব ফারাওয়ের অভিশাপ কি সত্য নাকি মিথ্যে, নাকি শুধুই একের পর এক ঘটে যাওয়া কাকতালীয় কিছু ঘটনা ছাড়া এটা আর কিছুই নয়। আর যদি এই অভিশাপ সত্যি হয়ে থাকে, তবে তা ঠিক কিভাবে কাজ করে, আর তা থেকে বেঁচে ফেরার উপায়টাই বা কি? আসসালামু আলাইকুম, আমি রাহাত জুবায়ের, আর আমাদের আজকের ভিডিওর টপিক ফারাওয়ের অভিশাপ, বিজ্ঞান ও অতি প্রাকৃতের সংঘাত। তো চলুন শুরু করা যাক। ফারাওয়ের অভিশাপ সংক্রান্ত কথাবার্তা অনেক বছর আগে থেকেই প্রচলিত, কিন্তু সেই পালে হাওয়া লাগে বিংশ শতাব্দীর গোড়ার দিকে। আরও স্পেসিফিকভাবে বলতে গেলে 1922 সালের শেষের দিকে, যখন বহুল আলোচিত ফারাও তুতেনখামেনের সমাধি আবিষ্কৃত হয়। এটাই তখন পর্যন্ত আবিষ্কৃত একমাত্র সমাধি যেটা একদম ইনট্যাক্ট অবস্থায় পাওয়া গেছে। অর্থাৎ এই সমাধিতে গত 3000 বছরে কেউই প্রবেশ করেনি, কোনো লুটপাটও হয়নি। এই সমাধিতে পাওয়া গেছে অজস্র জিনিসপত্র, যার মধ্যে ছিল ঠেসে বোঝাই করা আসবাবপত্র, সবই সোনায় মোড়ানো, একটা পূর্ণাঙ্গ রথ, বাক্স বোঝাই করা জামা কাপড়, শুকিয়ে যাওয়া ফল, পারফিউমের বোতল, অজস্র সোনাদানাও পাওয়া গেছে। পরবর্তীতে ফারাওয়ের মমিটি যখন পাওয়া যায়, তখন দেখা যায় তার গায়ে 143টি অ্যামুলেট বা তাবিজ রয়েছে। তাদের ধর্মমত অনুসারে এই অ্যামুলেটটি রাজাকে ঠিকঠাকভাবে অন্য জগতে নিয়ে যেত। এই পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল। সমাধি আবিষ্কার করে হাওয়ার্ড কার্টার তো রীতিমতো সেলিব্রিটি বনে গেলেন, কিন্তু ঘটনা মোড় নিল খুব অল্প সময়ের মধ্যেই। পরপর এমন কিছু ঘটনা ঘটতে থাকলো যেগুলো মানুষের নজর নিয়ে ফেলল ফারাওয়ের অভিশাপের দিকে, এবং এই ধারণাকে আরও বেশি পোক্ত করে তুলল এই ব্যাপারটাই। শোনা যায় সমাধি আবিষ্কারের পরদিনই কার্টারের পোষা পাখি ক্যানারি এক গোখরো সাপের ছোবলে মারা যায়। লক্ষ্য করলে দেখতে পাবেন ফারাওদের মুকুটে গোখরোর ফনা তোলা সাংকেতিক চিহ্ন রয়েছে। সমাধি আবিষ্কারের কয়েক মাসের মধ্যেই এই অভিযানের অর্থ যোগানদাতা লর্ড কার্নারভান অদ্ভুতভাবে মৃত্যুবরণ করেন। শোনা যায় তার গালে নাকি একটা মশা কামড়েছিল। এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু পরদিন নাকি শেভ করতে যেয়ে তিনি ঠিক সেই কামড়ের স্থানটা কেটে ফেলেন। যদিও খুব তাড়াতাড়ি তিনি সেখানে আয়োডিন লাগিয়েছিলেন, তবে কাজ হয়নি। সেই ক্ষতে ইনফেকশন ছড়ালো, তার উপর নিউমোনিয়া আক্রান্ত হলেন তিনি। বাঁচানো গেল না তাকে। আশ্চর্যের ব্যাপার, তিনি যেই দিন মারা যান সেই দিনে লন্ডনের বাড়িতে তার পোষা কুকুরটিও নাকি মারা গিয়েছিল। এছাড়াও তুতানখামুনের সমাধি আবিষ্কারের ওই অভিযানে সম্পৃক্ত অনেকের সাথেই ঘটেছে এমন অদ্ভুত কিছু ভয়াবহ ঘটনা।
সমাধির ভেতরের ছবি ধারণ করেছিলেন তৎকালীন মিশর যুবরাজ আলী কামেল ফাহমি। 1923 সালে নিজ স্ত্রীর হাতে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান তিনি। তুতানখামুনের মমি প্রথম যিনি এক্স রে করেন তিনি হলেন স্যার আর্চিবাল্ড ডগলাস বে। তিনি এক্স রে করার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। এই অসুস্থতা তাকে ভুগিয়েছে বহুদিন। 1924 সালের 24শে জানুয়ারি তার মৃত্যু হয়। দুর্ভাগ্যপ্রাপ্তদের তালিকায় রয়েছে ফ্র্যাঙ্ক র্যালে নামক একজন ফটোগ্রাফার, ধনী ব্যবসায়ী ওলফ জোয়েল, সুদানের গভর্নর জেনারেল স্যার লি স্ট্যাক, বাদ যাননি হাওয়ার্ড কার্টারের পার্সোনাল সেক্রেটারি রিচার্ড বেথেলো। 1929 সালের 15 নভেম্বর লন্ডনের এক অভিজাত ক্লাবের কামরা থেকে তার পুড়ে যাওয়া লাশ উদ্ধার করা হয়। কিছু সোর্স থেকে শোনা যায় তিনি নাকি সমাধি থেকে প্রাপ্ত কিছু জিনিস তার বাড়িতে সাজিয়ে রেখেছিলেন। তার বৃদ্ধ বাবা লর্ড ওয়েস্টবেরি প্রায় নাকি আনমনে বিড়বিড় করে বলতেন, এই জিনিসগুলো অভিশপ্ত, এগুলো ফারাওয়ের অভিশাপ প্রাপ্ত জিনিস। এক পর্যায়ে তিনি 7 তলার দালান থেকে লাফ দিয়ে চেষ্টা করেন, কিন্তু তার আগে চিরকুটে লিখে যান, এই বিভীষিকা আমি আর সহ্য করতে পারছি না, আমি এর থেকে চিরমুক্তি চাই। অভিশপ্ত মমির তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকবে খুব সম্ভবত ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত দ্য আনলাকি মামি। এটি মূলত একটি মামি কেস। এই কেসে যে মামিটি ছিল ধারণা করা হয় তা ছিল তৎকালীন আমুন রা মন্দিরের এক নারী পুরোহিতের। 1889 সালে এই মামি কেসটি ব্রিটিশ মিউজিয়ামে আসে। কথিত আছে মিস্টার ডগলাস মাউরি এটি কিনে মিশর থেকে লন্ডনে নিয়ে এসেছিলেন, রেখেছিলেন তার নিজেরই বাড়িতে। পরদিন নিজের রিভলভার পরিষ্কার করার সময় সেফটি লক খুলে একটি গুলি তার বাম উরুতে বিদ্ধ হয়। অপারেশন টেবিলেই নাকি মারা যান তিনি। এরপরও নানান হাত ঘুরেছে এই মামি কেস, আর যেখানেই গেছে সেখানেই দুর্ভাগ্য হানা দিয়েছে। সব শেষের স্থান হয় মিউজিয়ামে। এই অভিশাপ সম্বন্ধীয় ঘটনা যে শুধু আধুনিক কালেই ঘটেছে এমন কিন্তু নয়। প্রাচীন কিছু বর্ণনা থেকেও এ ধরনের বিভৎস সব ঘটনা জানা যায়। 1333 খ্রিস্টাব্দে লিখিত নিহায়াত আল আর আরব ফি ফুনুন আল আদাব এই বইটিতে পিরামিড সংক্রান্ত কিছু ঘটনা বর্ণনা করা হয়েছে যেগুলো খুবই অদ্ভুত। বইয়ের লেখা অনুযায়ী যখন খলিফা মামুন পিরামিড জনসাধারণের দেখার জন্য উন্মুক্ত করে দিলেন, তখন একের পর এক লোকেরা তাতে প্রবেশ করতে শুরু করলো। 20 জনের একটা দলের কথা জানা যায়, যারা পর্যাপ্ত খাবার পানি, মোমবাতি সহ আনুষঙ্গিক সকল জিনিসপত্র নিয়ে পিরামিডের ভেতরে প্রবেশ করেছিল। তারা যখন দ্বিতীয় গুহায় প্রবেশ করলো, সেখানে তারা বিরাট আকৃতির কিছু বাদুড়ের সন্ধান পায়। তারপর তারা নাকি এমন এক দেয়ালের সামনে পৌঁছলো যার ফাটলের মধ্য থেকে অদ্ভুত রকমের ঠান্ডা বাতাসের প্রবাহ ভেসে আসছিল। সেই বাতাসে তাদের মোমবাতি নিভে যায়। তারা কাচের পাত্রে মোমবাতি জ্বালিয়ে সেই ফাটলের মধ্যে প্রবেশ করার চেষ্টা চালায়। কিছু দূর যাওয়ার পর সবার সামনের ব্যক্তি ফাটলে আটকে যায়। তারা নাকি জানতো এই ফাটলের ভেতরে মামি রয়েছে। যাই হোক, আটকে যাওয়ার ব্যক্তিকে উদ্ধারের জন্য কাজ শুরু করার আগেই রহস্যজনকভাবে সেই ফাটলটি বন্ধ হতে শুরু করে। তারা সর্বাত্মক চেষ্টা চালিয়েও সেই ব্যক্তিকে বের করতে পারেনি। ফাটল বন্ধ হয়ে যায় এবং তার মধ্যে থেকে সেই ব্যক্তির হাড়গোড় ভাঙার শব্দ ভেসে আসে, আর তারই সাথে ভেসে আসে তার চিৎকার। বাকিরা পিরামিড থেকে বের হয়ে হতভম্ব হয়ে বসে রইল। ঠিক সেই মুহূর্তেই নাকি তাদেরই সাথে থাকা এক লোক পিরামিড থেকে বের হয়ে তাদের উদ্দেশ্যে বলে উঠল, বেহুদা কাজের পেছনে লাগলে তার প্রতিফল ঠিক এমনটাই হয়। এবং এই কথা বলেই নাকি লোকটা ঠিক সেইখানে পড়েই মারা যায়। এমন আরও বেশ কিছু ঘটনা সেই বইটিতে পাওয়া যায়। তৎকালীন সময়ে পিরামিডের ভেতরে এভাবেই ঘুরতে যে ভয়ানক কিছু দেখে বা
তার মাধ্যমে আক্রান্ত হয়ে বদ্ধ উন্মাদ হয়ে যাওয়ার মতো ঘটনাও রয়েছে। চলুন এবার বিশেষজ্ঞদের মতামতগুলো জেনে আসা যাক। দেখুন, বিজ্ঞান এসব অতিপ্রাকৃতিক বিষয়ে বিশ্বাস রাখবে না, এটাই খুব স্বাভাবিক একটা ব্যাপার। বিশেষজ্ঞদের মতে এসব ঘটনার বেশিরভাগই গুজব। মাঝে মধ্যে বিশেষ বিশেষ ক্ষেত্রে সেগুলোকে নাকি ইচ্ছাকৃতভাবেও ছড়ানো হয়েছে। যেমন ধরা যাক হাওয়ার্ড কার্টার। অনেকেরই ধারণা তুতানখামুনের অভিশাপের গুজবটি নাকি তিনি সমাধি ক্ষেত্রে প্রাপ্ত মহামূল্য জিনিসপত্রগুলোকে লুটেরাদের কাছ থেকে বাঁচানোর লক্ষ্যেই ইচ্ছাকৃতভাবে ছড়িয়েছিলেন। আবার কিছু ক্ষেত্রে সাংবাদিকদের অতিরঞ্জনের কারণেও অনেক আজগুবি ঘটনা ছড়িয়েছে। এরপর আসা যাক মৃত্যুর ব্যাপারটাতে। দেখুন, হিসেব মতে তুতানখামুনের সমাধি আবিষ্কারের এই অভিযানে যারা যারা ছিলেন তাদের মধ্যে মাত্র হাতে গোনা কয়েকজনই পরবর্তী 10 বছরের মধ্যে মারা গেছেন। বাকিরা আরও পরবর্তীতে বেশ স্বাভাবিক মৃত্যুই বরণ করেছেন। আর বাকি কয়েকটি ঘটনা কাকতালীয় ছাড়া আর কিছুই নয়। আর এই মৃত্যুর ব্যাপারে আরেকটি দারুণ থিওরি রয়েছে, এবং এটি কিন্তু প্রমাণিত একটি থিওরি। সমাধি ক্ষেত্রের ওই বদ্ধ বাতাসে মৃতদেহগুলো হাজার হাজার বছর থাকার কারণে সেখানে জন্ম নিয়েছে অসংখ্য ব্যাকটেরিয়া ও জীবাণু, যার মধ্যে অনেকগুলোই প্রাণঘাতী পর্যায়ে। যারা এই সকল সমাধি ক্ষেত্রে প্রবেশ করেছে, খুব স্বাভাবিকভাবেই জীবাণুগুলো তাদের দেহেও বাসা বেঁধেছে। ওই যে তখন বললাম না, এটা প্রমাণিত একটা থিওরি। এর কারণ অভিযানের সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে যারা মারা গেছেন তাদের বেশ কজনের শরীরেই সেই জীবাণুর অস্তিত্ব পাওয়া গিয়েছিল। দেখুন, এই অভিশাপের পক্ষে বিপক্ষে প্রচলিত আছে অনেক তর্ক বিতর্ক। আপনি যদি মুসলিম হয়ে থাকেন তবে নিশ্চয়ই কুরআনে উল্লেখিত প্রত্যেকটি শব্দে আপনার বিশ্বাস রয়েছে। এই কুরআন আমাদেরকে জানাচ্ছে তৎকালীন মিশরে জাদুর প্রভাব ঠিক কতটা ছিল। শুধু তাই নয়, ইতিহাস নিজেই সাক্ষ্য দিচ্ছে এটা। ইজিপ্টোলজিস্ট জেমস হেনরি ব্রেস্টেডের একটি বিখ্যাত উক্তি রয়েছে। তার মতে জাদু প্রাচীন মিশরীয়দের কাছে ছিল ঘুম আর খাওয়ার মতোই স্বাভাবিক একটা ব্যাপার। আর এই সকল জাদুর পেছনে থাকে জিনের কারসাজি। দেখুন, এসব কালো জাদু কিন্তু ফাংশন অনুযায়ী ঘটে। কোনো একটি নির্দিষ্ট বস্তুর উপরে যখন জাদু মন্ত্র অ্যাপ্লাই করা হয় তখন সেই বস্তুটি জাদুর বেস ফর্ম হিসেবে কাজ করে। জাদু নষ্ট করতে সেই বেস ফর্মটিকে অবশ্যই আগুন দিয়ে পুড়িয়ে অথবা যে করেই হোক নষ্ট করে ফেলতে হয়। তৎকালীন ফারাওদের অতি ঘনিষ্ঠজন হতেন জাদুকরেরা। আচ্ছা, এমন কি হতে পারে ফারাও তাদেরকে দিয়ে তাদের সমাধি ক্ষেত্র সিকিউর করতে সেখানে কালো জাদুর প্রয়োগ করতেন, এবং যে সকল জিনদেরকে সেই জাদু রক্ষায় নিয়োজিত করা হতো তারাই বংশানুক্রমে সুরক্ষিত করে আসছে এই সমাধি ক্ষেত্রগুলো? হয়তো মানুষদেরকে বিপদে ফেলছে তারাই। আজকের এই ভিডিওটি আমি শেষ করতে চাই তুতানখামুনকে দিয়েই। আর তার মামি আবিষ্কৃত হওয়ার পর যে সেখানে 143টি অ্যামুলেট খুঁজে পাওয়া গিয়েছিল তা তো আমি আগেই বলেছি, কিন্তু মজার ব্যাপার, এই অ্যামুলেটগুলোর সাথে নাকি একটি অদ্ভুত আকৃতির লোহাও খুঁজে পাওয়া গিয়েছিল। এর গায়ে হায়ারোগ্লিফিকে কিছু লেখা ছিল। তারা বুক অফ দ্য ডেড খুলে এই লেখার অর্থ উদ্ধার করলেন। সেখানে কি লেখা ছিল জানতে চান? সেখানে লেখা ছিল এক সতর্কবার্তা, যার অর্থ করলে দাঁড়ায়, যে হাত আপনাকে স্পর্শ করবে তা কেটে ফেলা হবে, যে নাক দিয়ে আপনার ঘ্রাণ নেওয়া হবে তা খসে পড়বে, যে চোখ দিয়ে আপনাকে দেখা হবে তা অন্ধ হয়ে যাবে। আজ এই পর্যন্তই। এমনই সব রোমাঞ্চকর, অপার্থিব, প্রহেলিকাময় সব তথ্যে পরিপূর্ণ ভিডিও মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটিকে। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টিল দেন, লাইটস আউট।